আসসালামু আলাইকুম প্রিয় অদম্য স্বপ্ন সারথী সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। কারণ তোমরা হচ্ছে হাল না ছাড়া মানুষ। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, কথাটা কি বলতো? হ্যাঁ, বহু শক্তিমান হাল ছেড়ে দে, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জয়ী যারাই বলে জিতবো আমি। এই জিনিসটা সবসময় মাথায় রাখবা। তোমাকে যুদ্ধে জয়ী হতেই হবে, জীবন যুদ্ধে। তো জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য তোমাকে অবশ্যই আমি একটু করে লিঙ্কগুলো শেয়ার করে দিই, দাঁড়াও, কারণ ফলাফল এখনো জানে না। তো আমি একটু করে লিঙ্কটা শেয়ার করে দিই। তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো, আর 1 মিনিট অপেক্ষা করো, আমি লিঙ্কগুলো দিয়ে দিই এখন। ওকে, ডান, দেওয়া শেষ। এখন সবাই আসবে, আমরা আবার শুরু করে দিব, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ, সবাই রেডি। এই যে তোমাদের এই যে অধ্যবসায়, তোমাদের যে কনসিস্টেন্সি, এটা আমার আসলে খুবই ভালো লাগে। তো তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ। টেনশন করার দরকার নাই, তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ওকে ওকে, চলে আসছো, সবাই এসে যাক। এখনও 2-3 জন আসছে, 2-3 জন বলতেছি, অনেকেই চলে আসছে, মাশাআল্লাহ। একটু শেয়ার করো ভাই, এখন একটু শেয়ার করতে হবে। আমি বলছি ভাই, এই জিনিসটা তোমার বলা রাখার দরকার নেই, যতক্ষণ ক্লাস চলো ততক্ষণ রাখিও। কারণ হচ্ছে আমাদের ক্লাসটা তো একটু রিচ হতে হবে, রিচ মানে সবার কাছে যেতে হবে, তো পৌঁছাইতে হবে। কত গান, কত ভিডিও তোমরা প্রতিনিয়তই শেয়ার দাও, আমাদের ক্লাসগুলো শেয়ার দিতে তোমাদের ক্ষতি কই ভাই? এটা আসলে মন মানসিকতা আসলে একটু ক্ষুদ্র আর কি। ওকে, কে রাখবা? বহু শক্তিমান হাল ছেড়ে দে, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জয়ী যারাই বলে জিতবো আমি। তোমাকে জিততে হলে ক্ষুদ্র ক্ষুদ্র ক্লাসগুলো পার করে যেতে হবে। হুট করে একদিন কিন্তু বিসিএস ক্যাডার হয়ে যায় না, হুট করে একদিন কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় না। ছোটো ছোটো পড়তে বেসিকগুলো ক্লিয়ার করতে চান্স পেয়ে যায়। আমি জানি তোমরা অনেকেই এই যে সিলেবাস শেষ করে ফেলেছো, আবারও ক্লাস করতেছো, তোমাদেরকে অভিনন্দন, আর তোমরা অলরেডি জয়ী হয়ে গিয়েছো। ওকে, আসছো, ধন্যবাদ। কে আসছো সবাই কমেন্ট করো, এবং ওই যে সবাই একটু করে শেয়ার করে দাও আবার বন্ধুদের কাছে। কি করবো আর, নিজের বলে শেয়ার করো, বন্ধুদের কাছে করার দরকার নেই, নিজের বলে শেয়ার করো। ওকে, তাহলে এবার খেয়াল করে, আমরা বলেছি বুঝি তাই 1900 হ্যাঁ, কমল বাগান হচ্ছে তসনস, এতটুকু পড়েছি, কেমন? তাহলে খেয়াল করো, এবার ভাইয়ার সেরা ক্লাসগুলো করতে হবে, পারতে হবে, আমাদের জন্য আপনি ভালো বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে স্যার। তোমাদেরকে অবশ্যই প্লাস পেতে হবে, বাংলায় ভালো রেজাল্ট করতে হবে, কারণ তোমরা শাকিল স্যারের হাত ধরেছো। এবং আমি চাই না আমার কোনো ছোটো ভাই, আমার কোনো ছোটো বোন পরীক্ষায় খারাপ রেজাল্ট করুক, সবাই যে ভালো করুক, এটাই আমি চাই। সবাই অন্তত যারা প্লাস পাওয়ার জন্য হতেছে, তাদের তো অবশ্যই প্লাস পাইতে হবে। যারা পাইতে চাচ্ছে না, স্যার আমি কোনোরকম ফার্স্ট, তুমি 5টা, তোমাকে প্লাস পাইতে হবে যে ভাই। দেখো, তাহলে বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। তুমি যদি একটু করে ধারণা থাকে, তাহলে তুমি এখান থেকে কিছু লিখতে পারবা, স্যারে কি পড়েছে সেটা তোমার মাথার মধ্যে আসবে, কেমন? এই জিনিসটা একটু মাথায় রাখলে হচ্ছে 1969-এ আবার সালাম নামে রাজপথে, শূন্য তুলে ফ্ল্যাগ। তাহলে এখানে যে জিনিসগুলো এমসিকিউ আসতে পারে, এক টেকনিকে তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, এক টেকনিকে। এই টেকনিকটা জানার জন্য তোমাকে, হ্যাঁ, মানবিক লাইনটা আবার একটু বুঝাই দেন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, তাহলে কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লব, ফেটে ফাটা, এতটুকু পর্যন্ত বুঝছো। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। অর্থাৎ কবি বুঝাতে যাচ্ছে মানবিক বাগান বা কমল বন। এখানে কমল বন সুন্দর ও কল্যাণের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। মানবিক বাগান বা কমল বন বলতে আমাদের কোনটাকে বোঝানো হয়েছে জানো? আমাদের পূর্ব বাংলাকে। আমাদের পূর্ব বাংলা কত সুন্দর ছিল, সুজলা সুফলা শস্য শ্যামলা, কত সুখে শান্তিতে আমরা ছিলাম। কিন্তু হুট করে পশ্চিম পাকিস্তানিরা এসে আমাদের উপর হামলা করে দিচ্ছে, আমাদের সেই কমলবনকে, আমাদের সেই পূর্ব বাংলাকে তারা তছনছ করে দিচ্ছে, মানুষকে হত্যা করা শুরু দিচ্ছে। পাকিস্তানের স্বৈর শাসক আইয়ুব সরকার আমাদেরকে বিভিন্ন নিয়ম বিধিনিধান দিচ্ছে, যেগুলো আমরা মানতেই পারতেছি না, এবং কি আমাদের উপর জোর হাঁকিয়ে তারা এগুলো করার চেষ্টা করছে। সেজন্য বলেছে মানবিক বাগান, কমলবন, পূর্ব বাংলায় তছনছ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওকে, তারপর দেখো, বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে। তাহলে খেয়াল করো, এখন তুমি বলবা স্যার 1969 সালে তো আসলে সালাম ছিল না, সালাম তো মারা গিয়েছে 1952 সালে। তাহলে 1969 সালে সালাম করতে গেছে, সালাম না, এখানে সালাম আসে নাই, মূলত সালামের মতো বহু যুবক রাজপথে নামে, সালামের মতো বহু যুবক কোথায় নামে? রাজপথে নামে। তো এখানে এমসিকিউর ক্ষেত্রে আমরা তোমাদের একটু ট্রিক শিখাই দিই। এমসিকিউর ক্ষেত্রে এখানে 2 জন ভাষা শহীদের কথা বলা হয়েছে, একটা হচ্ছে সালাম, একটা হচ্ছে বরকত। তো এখানে সালামও অনেকগুলো কাজ করে, বরকত মাত্র 2টা কাজ করে। তো এখন সালাম কি কি কাজ করে সেগুলো আমাদের যদি মনে না থাকে, আমরা বরকতের 2টা কাজ মনে রাখবো, আর যা করেছে সবগুলো সালাম করেছে।
কেমন? তাহলে কিরকম? যেমন দেখো এই যে প্রশ্নটা হয় এরকম, বরকত কিন্তু বুক ফাতে কাতর থাবার সম্মুখে গাঢ় উচ্চারণে কথা বলে আর সব করে সালাম। তাহলে শূন্যকে ফ্ল্যাগ তুলে সালাম, কেমন? এই যে শূন্য তুলে ফ্ল্যাগ। এই যে দেখো বরকত কি করে, দেখো তো, বরকত বুক ফাতে ঘাতকের তাবার সম্মুখে। এবং তোমরা যে কিছু 2024 সালে ঠিক আগামী অর্থাৎ গত এই মাসের পরের মাসে অর্থাৎ আগস্ট মাসের দিকে আমরা এরকম একটা মানুষকে বুক ফাটতে দেখেছি, আবু সাইদ থেকে শুরু করে এরকম একটা উদ্দীপক দিয়ে কিন্তু এই কবিতার সাথে মিলে যায়। এই চরণটির সাথে তোমার 2024 সালের আন্দোলনে বা গণ আন্দোলনে বা গণ অভ্যুত্থানে 24-এর গণ অভ্যুত্থানে কোন কাহিনীর সাথে মিলে যায়, এরকম করে একটা দিতে পারে। আচ্ছা ওকে, ধন্যবাদ সবাইকে, একটু করে শেয়ার করবা। দেখ দেশে বরকত বুক ফাতে ঘাতকের তাবার সম্মুখে, অর্থাৎ বরকত তো মারা গিয়েছে 1952 সালে, বরকত না, বরকত শহীদ হয়েছে। বরকতের মতো বহু যুবক তারা আর জীবনকে ভয় পাচ্ছে না, মানে জীবন যাবে সেই ভয় তারা আর পাচ্ছে না, তারা বুক ফেলে দিয়েছে, আমাকে গুলি করো, আমাকে গুলি করো। কেমন? এই আমি দেশের জন্য প্রাণ দিতে রাজি আছি, আমি তোমার জন্য না, দেশের জন্য। দেশের জন্য যারা প্রাণ দেয়, যারা শহীদ, যারা মারা যায় তাদেরকে বলা হয় শহীদ, আর যারা বেঁচে যায় দেশের জন্য যুদ্ধ করতে তাদেরকে বলা হয় যে গাজী। এটা কে রাখবা। সালামের চোখে আজ আলোচিত রাখা। এখন তোমার মনে হবে ভাই এটা মনে হয় সাধারণ একটা লাইন, এটার মধ্যে আমাদের কিছু ভুল হবে না, কিন্তু ভাই তুমি যখন পরীক্ষার হলে যাবে তুমি এমনিতেই নার্ভাস থাকবা, দেখবা তোমার সেখানে ভুল হয়ে যাবে। কিভাবে ভুল হবে? কারণ এখন তুমি দেখতেছো স্যার এটা সহজ লাইন, আমার ভুল হওয়ার কোনো চান্স নাই, এমসিকিউর ক্ষেত্রে ভুল করবে। দেখো চোখ, চোখ দিয়ে মানুষ দেখে, হ্যাঁ বলো তো, দেখে না? হ্যাঁ, সালামের চোখ দিয়ে দেখে। তা আলোচনা করে কি দিয়ে? আসলে মুখ দিয়ে। তখন পরীক্ষায় আসবে সালামের মাঝখানে এখানে ড্যাশ থাকবে, একটা গ্যাপ থাকবে, আজ আলোচিত রাখা। নিচের কোনটি, চোখ নাকি মুখ? এখন চোখ মুখ যখন দুইটা দিবে তুমি গুলাই ফেলবা, তাহলে খেয়াল রাখতে হবে। তুমি হয়তো এই টেকনিকে যুক্তি দিবে যে এমন স্যার মুখ দিয়ে না আলোচনা করে তাহলে মুখ হবে, তুমি হয়তো এখানে মুখ দিয়ে বসে থাকবা। কিন্তু আসলে দেখো সালামের চোখ আলোচিত রাখা বলছে, মুখ না। ব্যাখ্যা ভরে দিচ্ছি আগে, এমসিকিউ দেখো, আলোচিত রাখা। তাহলে চোখ আলোচনা করে যে মুখ আলোচনা করে না। মুখ কিন্তু আমার দেখো সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখো মুখ দিয়ে তুমি তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখার কথা, এখানে কবি এই যে এখানে হচ্ছে টুইস্ট, এখানে তুমি এমসিকিউ ভুল করতে পারো। তো সেই জন্য এই জায়গাগুলো আমরা একটু খেয়াল করবো। সালামের চোখ, চোখে আজ আলোচিত রাখা, সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। তাহলে যে জায়গায় চোখ খাওয়ার কথা সেই জায়গায় মুখ, মুখের জায়গায় চোখ, মনে থাকবে। এমনি কথার কথা আর কি, তোমরা হয়তো এভাবে আলোচনা করো স্যার মুখ দিয়ে এখানে চোখ, হ্যাঁ এটাই চোখ। তারপরে যে দেখো দেখবে তরুণ শ্যামল পূর্ব বাংলা দেখবে চোখ দিয়ে, এটা দেখতেছো মুখ, এটাও তুমি এভাবে মনে রাখতে পারো। ওকে 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 এবার খেয়াল করো। আর দেখলাম, আচ্ছা হ্যাঁ এবারে দেখো এটার ব্যাখ্যা। অর্থাৎ সালামের মতো যুবক আজকে ঢাকার জন্য চিন্তা করতেছে, দেশের জন্য চিন্তা করতেছে। অর্থাৎ আমরা যারা যুবক বয়সী মানুষ রয়েছি বা 18 বছর তোমরা যারা রয়েছ, সবার একটা চিন্তা, আমাকে কেরিয়ার গঠন করতে হবে, বিদেশ চলে যেতে হবে। আর যারা একটু মোটামুটি একটু জ্ঞান, যাদের মধ্যে একটু মোটামুটি একটু তারা কি হয়, তারা সবাই কিন্তু বিদেশ পাড়ি দিতে চায়। আমাদের বাংলাদেশের মধ্যে আসলে কিছু নেই, চাকরি নাই, এই নাই, সেই নাই, এটা বলে বলে তারা পাড়ি দিতে চায়। কিন্তু যারা দেশকে ঘৃণা করে, অনেক সময় ঘৃণা করে, তারা দেশ থেকে চলে যায়। কিন্তু আসলে তারা ঘৃণা করে না, এগুলো মুখ থেকে বলা হয়। কিন্তু দেশের যখন দেখবা বিপর্যয় নেমে আসে, দেশের যখন একটা বিপর্যয় নেমে আসে, যুদ্ধ বিগ্রহ নেমে আসে, তখন এই ছেলেগুলো, এই যুবকগুলো চিন্তা করে আমার দেশের কি হবে। যেমন এই যে সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, চোখ আছে আলোচিত রাখে। তারা আলোচনা করে সবসময় মুখোমুখি। সালাম না, সালামের মতো বহু যুবক। বরকত দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, এখানে বোঝার কিছু নেই। দেখলাম সালামের হাত থেকে, দেখো এই লাইনে ভুল করতে পারো তোমরা। নক্ষত্রের মতো ধরে অবিরত অবিনাশী বর্ণমালা, তবে বর্ণমালা ধরার কথা মুখ দিয়ে, এখানে কবি বলেছে হাত দিয়ে। দেখছ কোথায় ভুল করতে পারো, কোথায়? 300 হয়ে যাক, 300 হয়ে যাক, একটু শেয়ার হয়ে যাক, কেমন? তাহলে এখানে খেয়াল করো, হাত থেকে জ্বরে, যে কি জ্বরে, কি জ্বরে? বর্ণমালা জ্বরে। কেমন বর্ণমালা? অবিনাশী বর্ণমালা, অবিরত অবিনাশী, মানে হচ্ছে যার কোনো বিনাশ নেই। কবি এই লাইনটা বলার পিছনে কারণ হচ্ছে, আমার পরে একটু বলতেছি, তার আগে দেখো নক্ষত্রকে কিসের সাথে তুলনা করা হয়েছে, অথবা বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নক্ষত্রের সাথে। কেমন? অবিরত মানে হচ্ছে বিরতিহীন ভাবে, অবিনাশী হচ্ছে বিনাশীহীন ভাবে, একটা ফ্যাক্টর চলতে আছে। তাহলে এখন এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে? অর্থাৎ 1952 সালে সালাম, রফিক, জব্বর, বরকত ওরা বাসার জন্য প্রাণ দিয়েছে, কিন্তু তারা তো শহীদ হয়ে গিয়েছে। কিন্তু 1969 সালে এসে
তোমরা দেখেছো 1952 সালে যখন আন্দোলন হচ্ছিল তখন তারা ব্যানারে ফেস্টুনে অ আ ক খ এরকম ব্যানার দিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই নিয়ে আন্দোলন করেছিল এবং তারা শহীদ হয়ে গিয়েছে। 1956 সালে আমাদের ভাষাকে কিন্তু মর্যাদা দেওয়া হয়, আন্তরিক স্বীকৃতি দেওয়া হয়। তো এখন এই যে 1969 সালে এসে আজকে সেই ভাষা দিয়ে তারা আন্দোলন করতেছে। এইদিকে সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত অবিনাশী বর্ণমালা তারা মুখ দিয়ে বলতেছে, কিন্তু এখানে কবি হাত থেকে বলেছে, এমন এই সেজন্য বলেছে অবিনাশ, মানে আজকে সেই ভাষায় তারা আন্দোলন করতেছে, নক্ষত্রের সাথে তুলনা করেছে, কে রাখবা। তারপরে তাহলে এখন বলো তো ভাই, সালামের হাত থেকে কি জরে বর্ণমালা ধরে কিসের মতো? হ্যাঁ, নক্ষত্রের মতো। আর বরকত বলে ঘাড় উচ্চারণে, কি বলে? ঘাড় উচ্চারণে কথা বলে। বরকত কি করে? ঘাড় উচ্চারণে কথা বলে। তাহলে সালাম আমরা কি করে এগুলো মনে রাখবো না, বরকতের গুলো মনে রাখবো। দেখো বরকত কি করে। তাহলে এখন আমরা কি বলছি? হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম, হ্যাঁ বরকত বলে ঘাড় উচ্চারণে। বরকত দুইটা কাজ করে, একটু মনে রাখো, টেকনিক্যাল মনে রাখো। বরকত শুধু দুইটা কাজ, আমার মুখোমুখি হলো আর সবগুলো সালাম। আবার আমার মুখোমুখি বলো, বরকত কয়টা কাজ করে ভাইয়া? আরো বড় করে, বরকত কয়টা কাজ করে? দুইটা। একটু ভাষার মধ্যে বলো, সমস্যা নেই, ভাষার মধ্যে বলতে হবে। তুমি ফরতেছ হয়তো অনলাইন আর কি, আমি অফলাইনে ফরাইতে অভ্যস্ত, তো তুমি ক্যামেরার পিছনে আসো আর কি। ওকে, তাহলে বরকত কয়টা কাজ করে? দুইটা। আমার মুখে বলো কি কি কাজ করে। দেখো, একটা হচ্ছে ঘাতকের তাবার সম্মুখে বুক ফাতে, এভাবে কি করে? ঘাতকের তাবার সম্মুখে বুক ফাতে এবং গাঢ় উচ্চারণে কথা বলে, এবং কি গাঢ় উচ্চারণে কথা বলে, গম্ভীর কণ্ঠে কথা বলে, কেমন? আর যা আছে সবগুলো সালাম। সালামের হাত থেকে নক্ষত্রের মতো অবিরত, বলো সালাম শূন্যে ফ্লাগ তুলে, কেমন? তারপর হচ্ছে সালামের হাত থেকে অবিরত অবিনাশী বর্ণমালা জরে। তারপর এছাড়া সালাম আরো কি করে, এখানে সবগুলো তো তোমাদেরকে বলেছি। সালামের মুখে আলোচিত থাকা, কেমন? সালামের চোখ আলোচিত রাখা, মুখে সরু সবলপূর্বক বাংলা, কেমন? এগুলো আর কি। তাহলে দুইটা কাজ হচ্ছে কি করে? বরকত করে। আর সবগুলো সালাম মনে থাকবে তো। যদি বলা হয় আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতাটা কোন মাসে রচিত হয়েছে, এটাও তুমি কিন্তু পারবা। বরকত দুইটা কাজ করে, মাশাআল্লাহ। ওকে, এরপর খেয়াল করো, আমি কিন্তু যত তারপরে কতগুলো আছে একটু বেশি করার জন্য, বুঝো নাই? আচ্ছা, ওকে। এরপর দেখো, তাহলে আমরা এবারে খেয়াল করবো, এখনো বীরের রক্তের, আমাদের বরকত কি বলে? এখনো বীরের রক্তের দুঃখিনী মাতার অশ্রু জলে। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, অশ্রু জল, এটা হচ্ছে একটা অপপ্রয়োগ। অবিনাশী কোন সমাস? অবিনাশী নয় তৎপুরুষ, নয় বিনাশী, অবিরত নয় বিরত। দেখো একদম সহজ, আমরা সেকেন্ড পেপারে ফরাই দেবো সেগুলো। এখানে সেই ফুল মানে হচ্ছে বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, বাংলা ভাষা আমাদের প্রাণ। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা শোনো। এখনো বীরের রক্তের দুঃখিনী মাতার অশ্রু জলে, অর্থাৎ 1952 সালে যখন তারা শহীদ হয়েছিল, তারা তো শহীদ হয়েছে, তাদেরকে বলা হয় বীর যারা শহীদ হয়। তাদের মা তো কান্না করেছে সন্তানের জন্য, আজকে তাদের মায়ের অশ্রুগুলো আজকে মাটিতে পড়েছে না? তাদের মাতার অশ্রু জলে আজকে ফানিতে, অর্থাৎ তাদের ফোঁটাগুলো যখন পানিতে পড়েছে, ফুটে ফুল বাস্তবের বিশাল চত্বরে আসলে ফুল ফুটেছে যে না। অর্থাৎ ওই যে বীরের মতো বীর আবারও জন্ম নিয়েছে, সালামের মতো বহু যুবক বরকতের মতো আবারও জন্ম নিয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি 2024 সালেই তো দেখেছ। অনেক মানুষ ওই যে এই বয়স জানে রক্তদানের পুণ্য, এটার সাথে মিলে যাচ্ছে কিন্তু, কেমন? ওকে ভাইয়া, আরেকবার করে শেয়ার কথা, রিস্ক কমে যাচ্ছে। সেই ফল আমাদেরই প্রাণ। আচ্ছা, হৃদয়ের হরিত উপত্যকা। উপত্যকা কি চিনো ভাইয়া? দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয় যে উপত্যকায়, মানে তার দুই পাহাড়ের মধ্যবর্তী সমতল ভূমিকে বলা হয় উপত্যকা। উপত্যকা বলতে এখানে আমাদের পূর্ব বাংলাকে বোঝানো হয়েছে, পূর্ব বাংলা, কেমন? সেই ফুল আমাদের প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্রের আর দুঃখের ছায়ে। তাহলে এখানে খেয়াল রাখতে হবে, আনন্দের রৌদ্র কিসের প্রতীক? রৌদ্র কিসের প্রতীক? আনন্দের প্রতীক। রৌদ্র কিসের প্রতীক? আনন্দের প্রতীক। এবার আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করবো শামসুর রহমানের, দেখি তোমরা কতটুকু বুঝেছ। তাহলে এখানে যদি আমরা বলি একসাথে, এখানে সব নোট আমি একসাথে বলে দেওয়ার চেষ্টা করতেছি। শামসুর রহমানের কবিতার এই যে ফেব্রুয়ারি 1969 কোথায় থেকে সংকলন করা হয়? আমার মুখে বলো একবার, নিজ বাসভূমে। কোথায়? নিজ বাসভূমে। একবার বলবো। কোন ছন্দ? গদ্য ছন্দ। কোন ছন্দ? হ্যাঁ। তারপর আসো, লিখেছেন কে? শামসুর রহমান। গুড। লিখেছেন কে? শামসুর রহমান। আচ্ছা, কয়জন ভাষা শহীদের কথা উল্লেখ আছে? গুড, 2 জন। কয়জন? 2 জন। কে কে? গুড, সালাম আর এটা কে? রফিক, সরি বরকত। সালাম এবং বরকত, রফিক না। সালাম শব্দটা 4 বার আসছে, বরকত শব্দটা 2 বার আসছে, এটাকে রাখবা। 7 এ 4, বরকত হচ্ছে 2, কেমন? এটা মনে রাখবা। তারপর হচ্ছে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে? গুড, কৃষ্ণচূড়া। তারপর যদি বলি, এখানে যদি বলা হয় তোমার ওই যে আর কি বলা হয় যে, হ্যাঁ ছন্দ তো বলেছি, লেখকও বলেছি, তারপর হচ্ছে তোমার বিস্তারিত যেগুলো তথ্য আছে। হ্যাঁ, কোন রঙের কথা বলা হয়েছে? হরিত। কোন রঙের কথা বলা হয়েছে? হরিত।
হরিত রঙের। ওকে, এরপর দেখো তাহলে হ্যাঁ, এইভাবে আমরা নোট করার সময় বা পড়ার সময় কি কি করে পড়বো দেখো। এখন তো সময় সুযোগ নাই, তারপরে বলতেছি তোমরা পড়ার সময় পড়বা যে ওই যে ঘাতকের থাবার ওই যে ঘাতকের অশুভ আস্থানায় কি কি হয়, মানুষ বুলন্ডিত হয়, এ হয় সে হয়, একবার করে ফলো হয়ে যাবে বিস্তারিত। এবার দেখো এখানে শব্দগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আস্তানা শব্দ অর্থ হচ্ছে আশ্রম, মানে যেখানে আবারও ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, হ্যাঁ তা তরে তরে এখান থেকে চেতনা প্রতি বছর শহরের মধ্যে কৃষ্ণচূড়া ফুল ফুটে, কবির মনে হয় সে যে বাসাসীদের রক্তের বুধ বুধ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে, তাই একুশে কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনা রঙের সাথে মিলিয়ে নিতে চান। বাসার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে তরে তরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে উপত্যকা দুই পথের, উপত্যকা শব্দ অর্থ দুই পর্বতের মাঝখানে। তারপর যদি দেখো কমলবনে, দেখো কমলবন কিসের প্রতীক ব্যবহার হয়েছে? কমলবন এই দেখো সুন্দর ও কল্যাণের প্রতীক হিসেবে একটি কে রাখবা, গুরুত্বপূর্ণ। কমলবন সুন্দর ও কল্যাণের জগৎ বোঝাতে ব্যবহৃত হয়েছে। প্রতীক দেখো কেমন চর্যাপদ, এটা একটু আমাদের হয়তো উল্টে চলে আসছে। এরপর দেখো 1969 তাবার সম্মুখে থেকে শুরু করে, মানে 1969 থেকে থাবার সম্মুখ পর্যন্ত যে লাইন আছে প্রত্যেকটার ব্যাখ্যা হচ্ছে 1952 সালে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র এবং ছাত্রকে অসন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠে একটা কি ওটা আন্দোলন হচ্ছে 1969 গণ অভ্যুত্থান। ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেই এটা, যেমন শহর গ্রাম সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে 6 দফা, এটা হচ্ছে 1966 সালে 6 দফা, তোমরা সবাই জানো। কোন ছন্দ ভাইয়া? গদ্য ছন্দ। হ্যাঁ, 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ, অর্থাৎ প্রতিরোধ করার মতো ছিল না। এই আন্দোলন পুলিশের গুলিতে মৃত্যুবরণ করে আসাদুজ্জামান মোদী ও শামসুজ্জোহা। দেখছো, এগুলো গণ অভ্যুত্থানে কে রাখবা বা আন্দোলনা, এগুলো নিয়ে তোমরা লিখতে পারবা, এটা নিয়ে কিন্তু তোমরা লিখতে পারবা, এটা একটু মাথায় রাখবা। তোমাদের কিন্তু এই যে পুরো স্লাইডটা দেওয়া হবে এবং এই যে তোমাদেরকে যে জায়গা বলছে ওই জায়গাগুলো, যেমন এটা কোন ধরনের কবিতা, এখানে কি কি আছে, এমসিকিউর জন্য ওগুলা পড়বা, সৃজনশীলের জন্য আমি যেগুলো বলছি সেগুলো। এই অংশে কবির শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আত্মহুতি দেওয়ার বীর জনতার, এগুলো এই দেখো এই শব্দগুলো যখন তুমি ব্যবহার করবে তোমার এমনিতে সৃজনশীল প্রোডাক্টিভ হয়ে যাবে, কেমন। তারপর দেখো মানবিক বাগান বলেছি, শিহরিত বলেছি, শিহরিত পারবা, শিহর উঠেছে, কম্পিত উঠেছে, শিহরণ দিয়ে উঠেছে। এরপর সারসংক্ষেপ যদি একটু করে বলি, কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 সংগ্রামী চেতনা দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা। 1952 সালে ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসন শোষণ নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন 1969 সালে গণ অভ্যুত্থানের রূপ নেয়। ভালো করে খেয়াল করো, পাকিস্তানের শোষণ শাসনের টায় এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, ঢাকার রাজপথে জনগণের ঢল নামে, একাধারে সামিল হয় গ্রামে গঞ্জের সাধারণ মানুষ, কল কারখানার শ্রমিক, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণী পেশার মানুষ। কবি এই কবিতায় পরম মমতা স্নেহ ভালোবাসা সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছে। কেমন এই আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান মোদী ও শামসুজ্জোহা প্রমুখের মৃত্যু, এই জিনিসটা তুমি একটু মুখস্থ করে ফেলবা। তারপর গণজাগরণের কবিতা সংগ্রামী, এটা মুখস্থ করলে সারসংক্ষেপে প্রত্যেকটা সৃজনশীলের মধ্যে দিয়ে দিতে পারবা। তবে যে টপিক এটা ওটা তো দিবা, মানে হচ্ছে যেটা চাচ্ছে সেটা পাশাপাশি এটাও বসে দিবা। বুঝতে পেরেছি ভাইয়া? এবার এটা কোন ধরনের কবিতা? এটা হচ্ছে সংগ্রামী চেতনার কবিতা, কেমন দেশপ্রেম, সংগ্রামী চেতনা এবং আত্মজীব। হ্যাঁ, এটা 52 দিনগুলো পড়াচ্ছি না ভাইয়া। ওকে ভাইয়া, একটু করে শেয়ার করো। এবার আমরা দেখি, এবার তোমাদের এই যে এমসিকিউগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করবো। তোমরা কতটুকু আসলে নাগরিক কবিকে ভাই আমি পড়াইছি কিনা দেখো তো। আসছে এবার, এটা অনেক পরীক্ষা আসছে। এবং তোমাদের ভাই একটা কথা বলি, তুমি যারা আমার ক্লাস করেছো, এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী পড়াই নাই, কাজী ইসলামের জীবনী পড়া, তখন বুঝতে পারবে শাকিল স্যার কি জিনিস। টেকনিক্যালি পড়াবো, টেকনিক্যালি দেখো নাগরিক কবিকে পারবা। একুশে কৃষ্ণচূড়া বাঙালির কিসের প্রতীক? কেমন চেতনার প্রতীক। উদ্দীপকটি একটু দেখো, উদ্দীপক একটা দিয়েছি। বীরের মতো রুখে দাঁড়ালো বিজলে হয়ে ছুটে, মরার ছুটে বর্গীরা সব ধুলোয় খাদায় লোটে। বর্গীরা ফেব্রুয়ারি 1969 কবিতা। দেখো যখন বর্গীরা সব ধুলোর কাদায় লোটে, বর্গীরা ভালো করে খেয়াল, এখানে উদ্দীপক তোমাকে দেখতে হবে। বীরের মতো রুখে দাঁড়ায় বিজলে হয়ে ছুটে, মরের চোটে বর্গীরা সব ধুলোয় কাদায়, অর্থাৎ বীরের মতো যখন কেউ রুখে দাঁড়ায়, বিজলির মতো যখন কেউ ছোটে, হ্যাঁ কেমন তারা যখন মারে তখন মারে ছুটে, যারা বর্গী তর্গী আছে, বর্গী যে বোঝাবো যাকে এটা তখন তুমি কিন্তু বুঝতে পারছো, এরা সব ধুলোয় খাদায় লুটে যায়। উদ্দীপকে বর্গী ফেব্রুয়ারি 1969 কবিতে কার সাথে বুঝছো? শোষক না, শোষকরা কিন্তু এরকম ছিল না, বীরের মতো ছিল না। ঘাতক শোষক ঘাতক দুইটা যেহেতু এক শ্রেণীর, এই দুইটার মধ্যে একটা আনসার হবে না। এবার আসো
মেঘনার মাঝি না, মেঘনার মাঝির সাথে কোনো, তার মানে সংগ্রামী জনতা। কারণ জনতা যখন ক্ষুব্ধ হয় মানুষকে তখন হেলিকপ্টার করে ফালাইতে বাধ্য হয়, দেখছো না? এরপর আসো, উদ্দীপক ও ফেব্রুয়ারি 1970 যে ভাবটি ফুটে উঠেছে সংগ্রাম, মহামারীতে ফুটে ওঠে নাই। তাহলে প্রথমে 1 নম্বর আনসার আছে, কিন্তু কি আছে? বঞ্চনা হতে পারে না, তার মানে 1 নম্বরের আনসার। তার বহু নির্বাচনী প্রশ্ন আরো আছে, তোমরা একটু দেখে পারি, একটা আনসার দাও। ফেব্রুয়ারি 1970 কবিতা কোথা থেকে নেওয়া? 5 নম্বর 6 নম্বর তোমরা আনসার দাও, কেমন? এটা আনসার দাও, 5 নম্বর 6 নম্বর তোমরা আনসার দাও। আনসার দাও তো, সবাই দাও, সবাই দাও, আমি দেখতে চাই। 5 6 এটা তোমরা আনসার দাও, এবং পারলে তোমরা 7 নাম্বারটা আনসার দিতে চেষ্টা করো, দেওয়া আছে। ফেব্রুয়ারি 1969 কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? আচ্ছা, অনেকেই পারতেছে না, যাক আমি তোমাদেরকে বলেছি উৎস গ্রন্থ, এটা হচ্ছে নিজ বাসভূমি একটা কাব্যগ্রন্থ ছিল, ওখান থেকে নেওয়া হয়েছে, বুঝছো? নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতায় মানবিক বাগান বলতে তোমাদেরকে বলেছি, মানবিক বাগান বলতে মানুষের বাগান না, মনোহর বাগান না, মানবিক জগৎ না, কল্যাণের জগৎ বলেছি। কিসের জগৎ? কল্যাণ, সুন্দর কল্যাণের জগৎ প্রতীকত্ব বলে দিয়েছিলাম, কেমন? 5 গ 6 খ মানবিক জগৎ না ভাইয়া, এটা কল্যাণের জগৎ, কেমন? ওই যে তোমাদেরকে আমি শব্দরত্নের মধ্যে বলে দিয়েছিলাম, তো এটা খেয়াল করো নাই মনে হয়, তোমাদেরকে বইতে দেখায়, এর আগে বইতে পড়েছিলাম না আমরা। এই দেখো, মানবিক বাগানে সুন্দর কল্যাণের জগৎ, দেখছো প্রতীকটি কমলবর্ণ ব্যবহার করা হয়েছে। তাহলে এবার তোমরা এটা পড়াচ্ছ, উদ্দীপকে ফেব্রুয়ারি কোন বিষয়টি ফুটে উঠেছে? ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 6 দফা আন্দোলন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উদ্দীপকটা দেখি আমরা, আমার ভাইয়ের রক্তের আগুন 21 ফেব্রুয়ারি, আমি কি বলতে পারি? তাহলে এখানে ভালো করে খেয়াল করে, আমাদের এখানে কিন্তু দুইটা যেহেতু বলেছে, আমি ফেব্রুয়ারি 1969 কবিতা যে বিষয়টি ফুটেছে, ফেব্রুয়ারি কবিতায় ভাষা আন্দোলন বলেছে। 1969 হ্যাঁ, 1969, কিন্তু এখানে মূলত যারা যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। উদ্দীপক ফেব্রুয়ারি 1969 কবিতায় শহীদদের প্রতি শ্রদ্ধা, কৃষ্ণচূড়ার বন্দনা, সংগ্রামী চেতনা। কৃষ্ণচূড়ার বন্দনা 1 2 3 যেহেতু নাই, 1 হবে, শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা করেছি। সংগ্রামী চেতনা 1 ও 3 আছে কিনা দেখো, তার মানে 1 ও 3 আনসার হবে, বুঝছো? 1 ও 3 হবে, 7 ভাই 2 হবে না তো। উদ্দীপকে কি বলেছে দেখো, আমার ভাই রক্তের আগুন 21 ফেব্রুয়ারি, আমি কি বলতে পারি? অর্থাৎ আমার ভাইরা যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সম্মান প্রদর্শন করতেছি, শহীদদের প্রতি শ্রদ্ধা। যেহেতু 1 নাম্বার, আচ্ছা সরি, এখানে যেহেতু উদ্দীপকে কিন্তু সংগ্রামী চেতনার কথা বলা নেই, আনফরচুনেটলি সরি, আমি উদ্দীপক মনে হচ্ছে সংগ্রামী আছে, তার মানে যেহেতু 1 আনসার আছে, এখানে 1 আনসার হবে। 8 নাম্বার 1 দেখে এবার সৃজনশীল প্রশ্ন। প্রিয় ফুল খেলবার দিন নয়, ধ্বংসের মুখোমুখি আমরা, আমাদের চোখে কমল বন কোন প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে? এখানে দেওয়া আছে, দেখো, মানবিক ও সন্ধানের কল্যাণ প্রতিবেদন। ফেব্রুয়ারি মাসের পরেরগুলো আমাদের প্রত্যেকটা সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলগুলো পারবা? দেখি বলতো, উদ্দীপকটা পরে, উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার কোন বিষয়টি উঠে এসেছে? দেখি কে বলতে পারবা? হ্যাঁ, কল্যাণের প্রতীক বসি তো। তোমরা একটু সবাই শেয়ার করে দিলে আমাদের 300 পার হয়ে যেত, আর একটু 300 পার হয়ে যাক আমি চাই, কিন্তু কেউ করতেছে না। এই আমার স্টুডেন্ট কে কাছে, অফলাইনে স্টুডেন্ট দেখি, বই আছে মানবিক জগৎ, মানবিক জগতই তো বলছি আমি। এখানে আমরা কি বলছি দেখো তো, কল্যাণের জগৎ, মানবিকতার জগৎ, কল্যাণের জগৎ। আমি বই ভালো করে দেখি তোমাদের। তোমরা বলবা সুন্দর কল্যাণের জগৎ, মানবিকতা, সুন্দর কল্যাণের জগৎ, কেমন? যদি মানবিকতা না থাকে তখন তুমি কল্যাণের জগৎ দিবা, কল্যাণের জগৎ মানবিকতা দিবা, কেমন? ওকে, এতটুকুই এনাফ। তাহলে যেখানে দেখো একটু ভালো করে আমরা কিভাবে সৃজনশীল লিখবো। প্রিয় ফুল খেলবার দিন নয়, অর্থাৎ আজকে ফুল নিয়ে খেলবার দিন নয়, ধ্বংসের মুখোমুখি আমরা। চোখে আর স্বপ্নের সেই নীল মধ্য, কাঠফাটা রোদে সেকে ছামড়া। ভালো করে খেয়াল করে, এখানে আমাদের কবি যেটা বোঝাতে চাচ্ছে, প্রথমে তোমাকে উদ্দীপক বুঝতে হবে, অর্থাৎ কবি বোঝাচ্ছে ফুল হচ্ছে এখন ওই যেটা একটা বাগদারার মতো একটা, মানে ভাব সম্প্রসারণের মতো একটা অংশ। উদ্দীপকে ফেব্রুয়ারি 1970 কোন বিষয়টি ফুটে হচ্ছে? তাহলে ভালো করে দেখো, আমরা কিন্তু একটা আনসার দিয়ে দিয়েছি, ভালো করে ভাষাটা খেয়াল করবা।
গ নাম্বার প্রশ্ন দেখো, উদ্দীপকে ফেব্রুয়ারি 1969 কবিতার প্রতিবাদী চেতনার বিষয়টি ফুটে উঠেছে। ওই যে আমাদের চেতনা হতে হবে, তার মানে আমরা একটা বিষয় পেয়েছি, এখান থেকে এমসিকিউ সৃজনশীল প্রশ্ন সিকিউ দিলে প্রতিবাদী চেতনা থেকে আসতে পারে, সংগ্রামী চেতনা থেকে আসতে পারে, কেমন। তারপর হচ্ছে ওই যে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কাছ থেকে আসতে পারে, তাদের সেই বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, কেমন। ওকে, তারপর দেখো, হ্যাঁ তারপর দেখো, এই দেখো, মানুষ যখন অস্তিত্ব সংকটে পতিত হয় তখন তা রক্ষার বিষয়টি সামনে চলে আসে। এই সময় আর কোনো অত্যাচার মাথা পেতে দেয় না, সংঘাতের কারণে স্বেচ্ছাচার। আচ্ছা তোমাদেরকে দিব, তোমরা পড়ে নিও, কারণ আমাদের আর একটা পড়াতে হবে, কেমন। দেখি এবার বলো তো, তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্গেলো, এটা কার লেখা বলো, এটা কার বলো, এটা কার লেখা। তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্গেলো, এটা কার লেখা। দানবের মতো চিৎকার করতে করতে, এটা কিন্তু শামসুর রহমানের লেখা। তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, শামসুর রহমানের বন্দি শিবির থেকে নেওয়া, ঠিক আছে। ওকে, তাহলে এটা তোমাদেরকে দেওয়া হবে, আমরা সবাই এতটুকু ক্লিয়ার। এবার আমরা আরেকটা অধ্যায়ে যাব, সেটা হচ্ছে তোমার, আমরা এখন শেষ করেছি হচ্ছে ফেব্রুয়ারি 1969, এখন পড়বা আমার পথ, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দাও। প্রতিবাদী চেতনা, গুড। কমল বন মানবিক বাগান, অর্থটা কি পরমিত। আচ্ছা, এরপর দেখো, এবারে আমার পথের কাজী ইসলামের জীবনী পর্ব। প্রথমে কাজী ইসলামের জীবনী থেকে একটা প্রশ্ন আসবে, যে কোনো বোর্ড আসবে, এখন কোন বোর্ড আসবে সেটা তো বলতে পারতেছি না। আচ্ছা ওকে, সবুজ কি বলতেছে, আচ্ছা তোমাদের সমস্যা হলে ক্লাসটা করো না, আমাদের ডিস্টার্ব করো না, কেমন। ওকে, দেখ একটু শামসুর ভাইয়া, শামসুর রহমান, নট রহমান, জান্নাত, রেশমিহা জান্নাত, শামসুর রহমানের লেখা। ওকে ভাইয়া, ক্লাস কয়টা শেয়ার হয়েছে দেখি একটু, একটা শেয়ার হয় না, এটা 13টা হয়েছে, 13টা। আচ্ছা দেখো এবার ভাইয়া, আচ্ছা ওকে, ওয়াচিং। ওকে, তাহলে কাজী ইসলাম সম্পর্কে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, কাজী ইসলাম সর্বপ্রথম 1999 সালে জন্মগ্রহণ করেন 25 মে, কেমন। বাংলা 1306, মনে রাখার দরকার নাই, তোমরা বের করে ফেলতে পারবা। আমি সিম্পল একটা টেকনিক দেখাই দিচ্ছি। 1899 থেকে তুমি 593 বিয়োগ করবা, ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করার জন্য 593 বিয়োগ করলে তোমার সাল বের হয়ে যাবে, কেমন। যেহেতু মে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত কিন্তু 592 বিয়োগ করতে হবে। ওকে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহাকুমা চুরির গ্রামে জন্মগ্রহণ, এটা তোমরা জানো। তার কারণ ফিতার নাম ফরুক আহমদ, এগুলো তেমন আসবে না। শৈশব থেকে দারিদ্র, এগুলো তেমন আসবে না। এই যে এখান থেকে যে প্রশ্নটা আমি দেখেছি, যেগুলো আসবে সেগুলোই জাস্ট তোমাদেরকে পড়াবো। যেমন সেই যে দেখো, 1917 সালে তিনি হচ্ছে 49 নং বাঙালি পল্টনে যোগ দেন। রাখবা করাচিতে, বাঙালি পল্টন রাস্তার কোথায় ছিল, করাচি। এটা কিন্তু অলরেডি বোর্ড কোয়েশ্চনে চলে আসছে, কোন বোর্ড আসছে আমার ঠিক খেয়াল নাই, কতবার আসছে, কেমন। তারপর দেখো, তো এখন আর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তিনি মসজিদের ইমামতি করেন, এটা তো তোমরা জানো। আর যে সাপ্তাহিক বিজলি পত্রিকায়, এটা তো তোমরা জানো, এটাও তোমাদের বিদ্রোহী কবিতা আছে, বিজলি পত্রিকায় প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা, কেমন। আমরা সেটা এভাবে মনে রাখতে পারি, দেখো একটু করে মনে রাখবা, অ বি বি বি, মনে রাখবে। অর্থাৎ তোমার মনে করো বিবি আছে, তোমার কি আছে, বিবি আছে, তুমি তোমার বিবিকে ডাকবা অ বি বি বি। আমার পাঠটা শেষ করে দিব ভাইয়া, তাহলে খেয়াল করো। অ মানে হচ্ছে অগ্নিবীণা, বি দিয়ে বিদ্রোহী কবিতা, বি দিয়ে লিখেছেন বিদ্রোহী কবি, লিখেছে, প্রকাশিত হয় বিজলি পত্রিকায়, মনে থাকবে। অ বিবি এরকম করে বলবা, অ বি বি বি, কেমন। তাহলে অবিবি দিয়ে কি বলছি, অগ্নিবীণা, বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবি কাজী ইসলাম, কেমন। ওকে, বিজলি পত্রিকা, বিদ্রোহী কবিতা প্রকাশের পর তিনি সাহিত্য ক্ষেত্রে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হন। তার লেখা বিদেশি শাসক, সামাজিক, এগুলো দরকার নাই। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিনি সাহিত্যে কি এনেছেন, সাম্যবাদ এনেছেন, অসাম্প্রদায়িক চেতনা এনেছেন। তার মধ্যে আমরা অসাম্প্রদায়িক চেতনা দেখতে পাই তার কবিতার মধ্যে। গল্প উপন্যাস, নাটক, প্রবন্ধ রচনায় কুশলতার পরিচিতি সম্পাদক মূলক হিসেবে খ্যাতি অর্জন করেন, এগুলো দরকার নাই তেমন। সবগুলো পড়তে গেলে আমার সাথে আসলে এতগুলো মাথায় থাকবে না, তো সেজন্য আমি তোমাদেরকে মূল পয়েন্টগুলো লিখে দেওয়ার চেষ্টা করতেছি, দাগিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তিনি কিন্তু প্রতিবাদ, প্রেম দুইটা নিয়ে লিখেছেন, কেমন। বিদ্রোহ, প্রতিবাদ, প্রেম সবগুলো নিয়ে তিনি লিখতেন। তার যে কি রয়েছে, সম্পাদিত পত্রিকা রয়েছে, তোমরা এক টেকনিকে আমি তোমাদেরকে শিখাই দিই, দেখো একটু মনোযোগ দাও। আমি এদিকে লিখে দিচ্ছি, তোমরা লিখবা গণদোলাই। কি লিখবা ভাইয়া, গণদোলাই। কি
কি লিখবা? গণদোলায়। আচ্ছা ভাইয়া গণদোলা দিয়ে আমি কি ওনার পত্রিকা মনে রাখতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবা ভাই। দেখো তোমরা দেখতেছো আসলে গণ দিয়ে আসলে আসলে এই যে তোমাদের নবযুগ যেটা আছে সেটা আরেকটা নাম ছিল, সেটা গণযুগ বলতো। তো আমরা সেজন্য আগে গণযুগ কিংবা নবযুগ যেটা আসবে আসুক, প্রথমে সেটা গণযুগ বা নবযুগ। তাহলে গণ দিয়ে গণযুগ বা নবযুগ। দ দিয়ে ধূমকেতু, দ দিয়ে কি? ধূমকেতু। আর লা দিয়ে লাঙ্গল। তিনটা পত্রিকা সম্বন্ধে ধূমকেতু, লাঙ্গল, নবযুগ। তো নবযুগের একটা নাম ছিল গণযুগ। বিবি ওকে, আপনার মিয়াও এক্সের সাথে পালাই গেছে। আচ্ছা তোমরা এগুলো কি কথা বলো? আচ্ছা এরপর দেখো, হ্যাঁ তার 3টা পত্রিকা, এখান থেকে তার যে পত্রিকা সম্পাদনা করতেন এটাই কিন্তু তার আবার ছদ্মনাম ধূমকেতু, কেমন তার ছদ্মনাম। তারপর দেখো, এবং তিনি কত বছর বয়সে তার বাকশক্তি হারায় ফেলেন? অনেক সময় এটা কত সাল আসে, তাহলে 43 বছর হলে 1942, এটা মনে রাখবা। তারপর দেখো 1972 সালে এটা কানা হয়, এটা দরকার নাই তেমন। এবার আসি আমরা তার আর একটু জীবনীতে যাই আমরা। কাজী ইসলামের প্রধান সাহিত্যকর্ম অগ্নিবীণা, বিশের বাসী, ছায়ানট, সাম্যবাদী। তার উপন্যাসগুলো আমরা স্যার একটা টেকনিকে মনে রাখবো। আবার উপন্যাস আর গল্পের মধ্যে আমরা একটু গুলাই ফেলি, সেই জন্য আমি আগে উপন্যাস তোমাদেরকে এক টেকনিকে শিখে দিই। তোমরা মনে রাখবা স্যার, এবার মনে রাখো, লিখে ফেলো। লিখবা হচ্ছে বাকুম। কি লিখবা? বাকুম। নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে বাকুম। উপন্যাসের নাম কি? বাকুম। নজরুল ইসলামের উপন্যাসের নাম কি? বাকুম। মনে থাকবে বাকুম। উপন্যাসের নাম কি? বাকুম। তাহলে বাকুম ছাড়া যেটা আসবে সেটা উপন্যাস বা গল্প গ্রন্থ। বাকুমই হচ্ছে উপন্যাস। আসো উপন্যাসটা দেখি। বা দিয়ে বাদনহারা। বা দিয়ে কি? বাদনহারা। আমি লিখে দিব বাদনহারা। তারপর দেখো, আর ক দিয়ে করসুকার, কু দিয়ে কুহেলিকা, ম দিয়ে মৃত্যুকথা। এই দেখো বাদনহরা, কোহেলিকা, মৃত্যুকথা। এখানে বাদনহারা এটাকে বলা হয় পত্র উপন্যাস। কেমন? তাহলে তার উপন্যাসগুলো শিখলাম আমরা মুখস্থ। বাকুম, বাদনহারা, কোহেলিকা, মৃত্যুকথা। কেমন? এতটুকু মনে থাকবে। ওকে। এবং তার কাব্যগ্রন্থগুলো অগ্নিবীণা কেন গুরুত্বপূর্ণ? আমাদের যেহেতু বিদ্রোহী কবিতা সংকলন করা হয়। বিশের বাসী, ছায়ানট, সাম্যবাদী আসে, তোমরা পড়েছো। সর্বহারা, তারপর চক্রবাক, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। প্রলয়শিকা, সিন্ধু হিন্দোল, এগুলো ফণী মনসা, এগুলো তেমন আসে না। তারপরে রিক্তের বেদন, শিউলিমালা রিক্তের বেদনে বেতার দান করে। এবং রাখত শিউলিমালা রিক্তের বেদনে বেতার দান করে। আরো আছে শিউলিমালা রিক্তের বেদনে বেতার দান করে। মনে রাখবে শিউলিমালা, আমার সাথে সাথে বলো, শিউলিমালা রিক্তের বেদনে বেতার দান করে। বেতার দান করে, গল্প করে। এবং মনে রাখো শিউলিমালা রিক্তের বেদনে বেতার দান করে, গল্প করে। কি করে? গল্প করে। তাহলে শিউলিমালা একটা গল্প গ্রন্থ, রিক্তের বেদনে বেতার দান করে, কি করে? গল্প করে। আর প্রবন্ধগুলো দেখো, যে রুদ্রমঙ্গল আসবে, রুদ্রমঙ্গল তামার পথ প্রবন্ধ যেখান থেকে সংকলন করা হয়। দুর্দিনের যাত্রী, আবার দেখো দুর্দিনের যাত্রী বললে হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলাম। আবার যদি বলা হয় দুর্দিনের দিন লিপি, তখন কিন্তু আবার আবুল ফজল। দেখছো? একটু কে রাখবা। কিরে রিচ কমে যাচ্ছে কেন তোমরা সবাই? আর একটু করে শেয়ার করে দাও না ভাই, অনেকক্ষণ দেখছো, কত অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছি। সাবা শেয়ার করছো? ওকে। বাঘ, বাকুম, পায়রা, মাথায় দিয়ে টাইরা, আর রাজবন্দির জবানবন্দি। ওকে। এরপরে আমরা ওনার, আশা করি তোমরা লিখেছো। আর যারা পাবে না তাদের তো গ্রুপের লিঙ্ক এটা দেওয়া হবে। আচ্ছা, এটা যারা ক্লাস শেয়ার করবে সবাইকে আমি দিয়ে দিব। আমাকে নক দিলেও হবে, আমি দিয়ে দিব। শেয়ার করতে হবে তবে। ওকে। এরপর আসো, আমার পথ প্রবন্ধটি কাজের সময় বিখ্যাত। প্রবন্ধ কোথা থেকে সংকলন করা? রুদ্রমঙ্গল থেকে। এই প্রবন্ধে লেখক কেমন এক আমির প্রত্যাশা করেছেন। এখানে সবসময় আমি, কেমন আমার পথ, আমি এবং বিদ্রোহী কবিতা থেকে লেখি। যে সত্য প্রকাশে নির্ভীক, সত্য প্রকাশে যে ভয় পাবে না ও সংকোচ হবে না। সৃজনশীলের জন্য এই লাইনটা দিয়ে দিলাম, মুখস্থ করে গেল। আমার পথ প্রবন্ধ আসছে দিকে এটা বসে দিবা। এমনি তো লিখো যে বানায় উদ্দীপকের গুরুত্ব, সিম উদ্দীপক, অ্যাং করেছে, অং করেছে, অ্যাং করেছে, এগুলোতে লিখো। ঠিকভাবে লিখতে পারে না। আচ্ছা, শেষ করে দিব ভাইয়া। এটা শেষ করে আমরা তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এরপর আসো, এই যে আমার, তাহলে আমি একবার পড়ে দিচ্ছি। আমার পথ প্রবন্ধটি কাজী ইসলামের বিখ্যাত রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। প্রবন্ধে এমন এক আমির প্রত্যাশা করেছেন। একই সঙ্গে এই প্রবন্ধে লেখক এমন এক আমির প্রত্যাশা করেছেন যে সত্য প্রকাশে নির্ভীক এবং অসংকোচ। একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা গড়ে তুলতেছেন। আমি না, আমিত্ববাদ,
এখানে আমরা হব। তিনি পরনির্ভরতা অসংকোচ থেকে বের হয়ে মনুষ্যত্ববোধে জাগ্রত করে ঐক্যবদ্ধ ও সম্প্রীতি স্থাপনের মাধ্যমে উৎকৃষ্ট মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এটাই হচ্ছে এই কবিতার মূল সার কথা। তো তোমরা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, আর আমি তো গ্রুপে দিয়েই দিব। শিলিমালা রিক্তের বেদনে ব্যথার দান করে গল্প পড়ে, বাহ গুড। এরপর আসো, আমার প্রবন্ধের উদ্দেশ্য কি আসলে, এটা আসলে পরে তুমি কি বলবা, এই প্রবন্ধ পড়ার পর তুমি কি জানতে পারবা। দেখো, এই প্রবন্ধ অনুসারে কাজী ইসলামের ধর্মীয় চেতনা সম্পর্কে তুমি ব্যাখ্যা করতে পারবা। কাজী নজরুল ইসলাম আমার সত্য বলতে কি বুঝেছেন তা তুমি আলোচনা করতে পারবা। আমার সত্য, দেশ উদ্ধার করতে হলে আত্মনির্ভরশীলতার প্রয়োজন হয়। কেন? পরনির্ভরতা, তুমি আত্মনির্ভর, তোমার নিজের উপর নির্ভর করতে পারলে তাহলে তুমি দেশ উদ্ধার করতে পারবা, দেশকে স্বাধীন করতে পারবা, অন্যের উপর নির্ভর করলে নয়। কেমন? আর তাছাড়া মানব ধর্ম যে সবচেয়ে বড় ধর্ম, এই কথা। অর্থাৎ তিনি 4টা বিষয়ে কথা বলবেন। প্রথমে নজরুলের যে চেতনা সেটা তিনি তুলে ধরেছেন, আমার পথ দেখা আমার সত্য, এগুলো আর সত্য কি এটা বুঝিয়েছেন। এবং আত্মনির্ভরশীলতা হলে যে তুমি দেশকে উদ্ধার করতে পারবে সেটা। এবং সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম। মানব ধর্মের জন্য আমরা কি কি করব, এবং আমাদের সমাজকে সুন্দর করতে হলে আমাদের কি কি করতে হবে, এই জিনিসটাই তিনি এখানে বলেছে। তাহলে আমি একটা একটা লাইন পড়াচ্ছি এবং কোন লাইনে কি প্রকাশ পাচ্ছে সেটা সব বলে দিচ্ছি, তোমরা আরেকবার করে শেয়ার করে দাও। ভাই এটা বলতে বলতে মুখ দিয়ে আমারই আসলে ব্যথা চলে আসছে। আমরা 10-15 মিনিট ক্লাস করবো, এই কয়েকটা মিনিট তোমরা যদি শেয়ার করো গ্রুপে থ্রুপে বন্ধুদের বা মেনশন করো, তাহলে কিন্তু আমি খুশি হতাম। ক্লাসটা আসে না, বুঝলাম না তো, তোমার না আসলে আমি কি করব? ওকে নিশু, এবার কেয়ার করো। আমার কর্ণধার আমি, তাহলে এখানে আমার কর্ণধার আমি মানে কবির বলছে কর্ণধার শব্দের অর্থ হচ্ছে নেতৃত্ব প্রদানকারী। অর্থাৎ আমার নেতৃত্ব প্রদান করবে আমি নিজেই, অন্য কেউ নেতৃত্ব প্রদান করবে না। কেমন? তারপর দেখো, আমার পথ দেখাবে আমার সত্য। এখানে কে রাখতে হবে ভাই? সত্য মানে সবসময় এখানে নীতি বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষের, প্রত্যেকটা মানুষের একটা নীতি থাকে না? নীতি, ব্যক্তিগত নীতি, স্বনীতি। মানুষ স্বনির্ভর, মানুষ, প্রত্যেকটা মানুষের একটা স্বনীতি থাকে, ব্যক্তিগত নীতি, যেটা সবসময় সে কাজ শুরুর পূর্বে তা স্মরণ করে, মানে এই সত্যটা আর কি, নীতিটা। এবং প্রত্যেকটা কাজেই এই নীতিটা শুরু করে। যদি কোনো কারণে সে তার নীতি বিচ্যুত হয় বা সত্য বিচ্যুত হয়, তাহলে একবার সে বিপদে পড়বে। কে? ওই মানুষটা। বুঝতে পেরেছি? কবিতাই বোঝাচ্ছে। অর্থাৎ আমাদেরকে স্বনীতি বা আমার যেটা সত্য, আমি যেটা মানি সেটা থেকে আমাদেরকে সেটার উপর অটুট থাকতে হবে। কারো পা চাটলে তো সামুদে করলে আমার পথ থেকে আমরা পড়ে যাব। বুঝতে পেরেছি? ওকে, ধন্যবাদ মরিয়ম, শেয়ার করেছো, ধন্যবাদ। স্যার যদি আমার পথ প্রবন্ধ থেকে 2টা সৃজনশীল আসে, আমার পথ প্রবন্ধ থেকে 2টা সৃজনশীল আসে, তাহলে কি 2টা একই কথা লিখবা? 2টা ভাই জীবনও দিবে না, জীবনও দিবে না। 2টা প্রশ্ন সৃজনশীল, কেমন? একটাই আসবে, টেনশন করার কোনো কারণ নাই। 2টা আসলে তুমি একটা লিখবা, আর 2টা বুলো দিবে না, বুলো কেন? 2টা কেমনে দিবে আমাকে বলতে, এতগুলো অধ্যায় থাকে। তারপর দেখো, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করেছি আমার সত্যকে। পরীক্ষায় যদি আসে এই লাইনের মাধ্যমে কি প্রকাশ পাই? এই লাইনের মধ্যে প্রকাশ পায় হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক চেতনা কারণ কেন? কারণ কবি বলেছে যাত্রা শুরুর আগে সালামও বলেছে, নমস্কারও বলেছে। কবি শুধু সালাম বলে নাই, শুধু নমস্কার বলে নাই। সালাম বললে মুসলিমরা খুশি হবে, হিন্দুরা নারাজ হবে, আবার নমস্কার বলে হিন্দুরা খুশি হবে, মুসলিমরা নারাজ হবে। সেজন্য তিনি 2টাই বলেছে। মানে তিনি যে অসাম্প্রদায়িক সেটা কিন্তু এই লাইনের মধ্যে ফুটে ওঠে। বুঝছো ভাইয়ারা? এখানে সত্য হচ্ছে নীতি, এটা কে রাখবা? হ্যাঁ, তাহলে দেখো, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথে আমার বিপদ নয়। এই জিনিসটা বুঝতে তোমাদের একটু কষ্ট হয়। তুমি কে রাখবা? যে পথ আমার সত্যের বিরোধী, মানে আমার নীতি বিরোধী, সে পথ ছাড়া লিখো তোমরা এই জায়গাটা। সেই পথ ছাড়া আর কোনো পথই আমার জন্য বিপদ নয়। কেমন? সেই পথ ছাড়া আর অন্য কোনো পথই আমার, তার মানে আমার জন্য বিপদ কোনটা? সত্যের বিরোধী পথ। কবির জন্য বিপদী, নীতির বিরোধী পথ, মনে থাকবে। রাজবয়, লোকবয়, কোনো বয় আমাকে বিপদে নিয়ে যাবে না। মানে রাজা ভয় দেখাচ্ছে, এটাতে আমি বিপদে যাবো না। লোকে ভয় দেখাচ্ছে, তাহলেও আমি বিপদে যাব না। কেমন? তাহলে আসলে কি বোঝাচ্ছে? তাহলে খেয়াল করো, আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে যদি মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমাকে কিচ্ছু করতে পারবে না। তুমি যদি মনে করো ভিতরের সত্য, তোমার যে নীতি আছে সেটাকে চিনো, তুমি সবসময় সত্যের পক্ষে থাকো, সবসময় সত্য কথা বলো, নিজে একদম পরিষ্কার, তাহলে তোমাকে অনেক ভয় দেখালো, তোমাকে অ্যাং করবো তং করবো, তুমি তো সত্য আছো, তোমার আসলে তোমার বাইরের কোনো ভয় থাকবে না। বুঝতে পেরেছি? যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। তোমার ভিতরে যদি ভয় থাকে তুমি বাইরে ভয় পাবা। এই যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছে না, তোমরা পরীক্ষা খাওয়া অনেক ভয় পাবে। কেমন? আর যারা প্রিপারেশন পুরোপুরি নিয়ে, তাদের হালকা পাতলা ভয় করবে, কারণ পরীক্ষা তো সেই জন্য। অতএব যে মিথ্যাকে চিনে সে মিথ্যাকেও ভয় করে না। কারণ এখন প্রশ্ন আসতে পারে, যে মিথ্যাকে চেনে সে তো মিথ্যাকে ভয় করার কথা, সেই মিথ্যাকে ভয় করে না কেন? কারণ কি ভাইয়া? দেখো, যে মিথ্যাকে চেনে সে মিথ্যা গ্রহণ করবে না, মিথ্যার আশ্রয়ের দিকে যাবে না, তাহলে সে মিথ্যাকে ভয় করবে না। কেমন?
এরপর দেখো যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় পায়। তুমি কিছু একটা জিনিস, ওই যে আমি একদম ছোটবেলার উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ছোটবেলায় তুমি পড়া শিখো নাই, স্যার বলেছে এই কে পড়া শিখেছে দাঁড়াও, এখন তুমি শিখো নাই, না শিখে দাঁড়াই গেছো, সরি না শিখে বসে থাকছো, তখন স্যার যখন তোমার মধ্যে অন্তর মধ্যে তখন মিথ্যা, তুমি শিখো নাই, তুমি বলেছো শিখেছো, স্যার ধরলে তোমাকে মারবে। এই যে যার মনে মিথ্যা সেই কিন্তু মিথ্যাকে ভয় হয়, তোমার কিন্তু তখন ভয় লাগবে। তুমি স্যার আমি শিখি নাই, দাঁড়াই গেছি, ম্যাথ দিয়ে হাইলে হাইছে আর কি, এতটুকু তো শেষ, বুঝছো? হ্যাঁ, নিজেকে চিনলেই মানুষের মনে আপনা আপনি একটা বড় জোর আসে। সে আপন সত্য ছাড়া, যে দেখো আপন সত্য ছাড়া মানে হচ্ছে নিজের নীতি ছাড়া অন্য কাউকে কুর্নিশ করে না। এই লাইনের মাধ্যমে প্রকাশ পায়, বলো বীর চির উন্নতম শিরের পরের লাইন, শির নেহারে নত শির শিকর হিমাদ্রিত। আমি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করি না। আমাকে সবাই কুর্নিশ করবে, যে কুর্নিশ শব্দ হচ্ছে মাথা নত করা, ও মাথা এরকম করে এরকম করা, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শকের কাণ্ডারি বলা যায় না। এটা দম্ভ নয়, অহংকার নয়, এটাকে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। তাহলে পরীক্ষায় আসবে যে নিচের কোনটি আত্মাকে চেনার মানে হচ্ছে নিজেকে, তোমার নিজকে চেনার সহজ স্বীকারোক্তি, সেটা হচ্ছে নিজেকে চেনা। নিজের এখানে তিনটে জিনিস দেখে, নিজেকে চেনা এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি, আপনার সত্যকে আপনার গুরু মানে হচ্ছে নিজের সত্যকে নিজের গুরু, নিজের সত্যকে নিজের পথ প্রদর্শকের কাণ্ডারি বলা যায়। এটা কি অহংকারও নয়, দম্ভ নয়। এটা কি নয়, এটা কি, এগুলো হচ্ছে দম্ভ নয়, অহংকারও নয়, এটা হচ্ছে আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। মনে থাকবে, অভিবাদন। ওকে। আর এটাকে যদি কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবে এটা মন্দের ভালো। মন্দের ভালো মানে খারাপের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। তোমরা বিনয় দেখানোর দরকার নাই, সে মিথ্যা বিনয়ের চেয়ে এটা অনেক বেশি ভালো বলতেছে কবি। তারপরে দেখো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করা হয়। সত্য মানে একই বলেছিলাম নীতি, কিন্তু অনেক সময় তুমি বেশি বিনয় দেখাতে গিয়ে তোমার নীতিকে তুমি অস্বীকার করে ফেলতেছো। অস্বীকার মানে কেমন? তুমি নীতিকে স্বীকারই করতেছো না, অস্বীকার কিরকম? ওই যে তোমার বাবার একটা তোমার কি সামাজিক সোশিয়াল একটা কি আছে, ওই যে পপুলারিটি আছে মনে করো, কিন্তু তুমি তাকো ওই যে ছাত্রদল কিংবা ছাত্রলীগের নেতা একটার পাশে, ও কিন্তু তোমাদের পরিবারের সাথে যাওয়ার যোগ্য না, কিন্তু তুমি ওকে অভিভাবক হ্যান ত্যান বলে তোমার নিজের সত্যকে অস্বীকার করেছো। তোমাদের পারিবারিক যে একটা মর্যাদা রয়েছে সেটাকে তুমি অস্বীকার করেছো। এরকম অনেক আছে না? আচ্ছা, এরপর আসো। ওটাতে মানুষ ক্রমে ছোট করে, এগে যে আমার ভাই তোমার ভাই বলে তুমি নিজেকে নিজে ছোট করে ফেলতেছো, মাথা নিচু করে আনে, তুমি তাকে যে সে যা বলতেছে তাই করতেছো। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ওরকম বিনয় হচ্ছে অহংকারের পুরুষ অনেক ভালো। এটা বিনয়, এরকম বিনয় না করে আমি কোনো দলই করি না, আমি কারো কথা মানি না। কেমন? আমি মানি না কোনো আইন, আমি বরাতরি করি, বরাডুবি এবার বলে ফেলবা। তারপর দেখো, অতএব এই অভিশাপরতের সারথের স্পষ্ট কথা বলাটা কি কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। অভিশাপরতের স্পষ্ট কথা বলা, সারথি মানে কি? সারথি মানে তোমরা চেনো, যারা সারথ টানে তাদেরকে বলা যে সারথি। তো অভিশাপ বলেছে কেন? কারণ তুমি যদি স্পষ্ট কথা বলো, তোমাকে আসলে সবাই অভিশাপ দিবে, তোমাকে সবাই বেয়াদব বলবে, তোমাকে বলবে যে অভিনয়ী। যেটা সেজন্য কই বলেছে এই যারা অহংকার করে একটু এটা অহংকারই করবে, অহংকারের পুরুষ করবে, তাদেরকে অনেকে অভিশাপ বলবে। এটা স্পষ্ট, সে যখন স্পষ্ট কথা বলবে সবাই তাকে অভিশাপ দিবে। সেজন্য কই বলেছে এই অভিশাপ রতে সারথের স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল মনে না করেন। স্পষ্ট কথা বলার মধ্যে একটা অভিনয় নিশ্চয় থাকবে। মানে কি? তুমি যখন স্পষ্ট কথা বলবা তোমাকে লাগবে যে বেয়াদব এরকম, সত্যি কথা তোমাকে কি লাগবে? বেয়াদব। আমি তোমাদেরকে এটা বিস্তারিত ব্যাখ্যা করে বলেছি। আমি তোমাদের দরকার হলে এই জিনিসটা আগে বলাইছি যে তখন তুমি কলেজে মনে করো অনেক বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছ, তোমার মুরব্বী একটা সামনে বসছে, তখন তুমি দেখবো মুরব্বীটা সিগারেট খেলে, তুমি যখন মানা করবা মুরব্বী তোমাকে উল্টো গালি দেওয়া শুরু করো। তুমি ভালো কথা বললো, স্পষ্ট সুন্দর করে কথা বললো, তুমি তখন বেয়াদব হয়ে যাবা। সবার সামনে সত্য কথা বললে মুরব্বীরা যেহেতু মিথ্যা কথা বলছো, তুমি সত্য বললো, তুমি সেখানে বেয়াদব। সেই জন্য বলেছে একটা স্পষ্ট কথার মধ্যে অভিনয় থাকবে, মানে বেয়াদব একটা ভাব হয়ে যাবে। কিন্তু তাতে কষ্ট পাওয়া তার দুর্বলতা তোমার না, ওর। তুমি কষ্ট কেন পাবা? নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণাধার মনে জানলে নিজের উপর একটা অটুট বিশ্বাস আসে। তাহলে নিজের উপর কখন অটুট বিশ্বাস আসে? নিজের শক্তিকে নিজের কর্ণাধার মনে জানলে। এই সব অবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতে কে শিখাচ্ছিলেন? মহাত্মা গান্ধী। তাহলে আমার পথ প্রবন্ধে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কথা উল্লেখ আছে, সেটার নাম কি বলতো? মহাত্মা গান্ধী। সেটার নাম কি? মহাত্মা গান্ধী। আমাদের কিন্তু ইরান অলরেডি হামলা করে দিয়েছে, তোমরা দেখেছো, ইরানে হামলা করে দিয়েছে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যাক, কি হয় দেখি। আচ্ছা, কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে রাখলাম গান্ধীজি আছেন। তাহলে এই যে দেখ, আমরা গান্ধীজি শিখাচ্ছিলেন আমরা সবাই আছি, আমি আছি, মানে আমরা সবাই আছি, আমরা সবাই মিলে যুদ্ধ করব, ভারতকে স্বাধীন করব।
তখন ভারত ছিল। কিন্তু এই পরাবলম্বনে আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। পরাবলম্বন হচ্ছে অন্যের উপর নির্ভরশীল করা। তা তুমি যে পরীক্ষায় মনে করো তোমার বন্ধুর কাছ থেকে দেখে লিখবা এরকম চিন্তা ভাবনা করে গেছো, কিন্তু তোমার বন্ধুর সামনে তোমার সিট পড়া নাই, তখন তুমি আরো নিষ্ক্রিয় হয়ে যাবা। সেজন্য স্বাবলম্বন করো, ক্লাস করো। দেখছো ক্লাস করে না কেউ। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। এই পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। তাহলে সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন। কে রাখবা? সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন। তারপর দেখো অন্তরে যাদের গোলামির ভাব, তারা বাইরে থেকে গোলামি থেকে রেহাই পাবে কি করে? অর্থাৎ ভারতবর্ষে, ভারতীয় মহাদেশের মানুষদেরকে বোঝানো হচ্ছে তারা সারা জীবন গোলামি করে আসছে, যেমন তাদের গোলামির ভাব, তারা গোলামি কেমনে রক্ষা পাবে? সেই জন্য তারা বাংলাদেশ, এই যে ভারতীয় মহাদেশ স্বাধীন হতে পারতেছে না। নাহলে তো সিরাজউদ্দৌলাকে যখন তারা ওই যে লর্ড ক্লাইভ ধরে নিয়ে যাচ্ছে, তখনও বাঙালিরা চাইলে শুধু যদি তাদের স্যান্ডেলগুলো যদি ইংরেজদেরকে মারতো, তাহলেও কিন্তু দেশটা, আমাদের দেশটা স্বাধীন থাকতো। কিন্তু বাঙালির তো গোলামি করার বাপ থাকে একটা, পরের গোলামি করবে যে স্বাধীন দেশ থাকবে। আত্মাকে চিনলে আত্মনির্ভরশীলতা আছে। এবং তাহলে আত্মনির্ভরশীলতা কখন আসে? আত্মাকে চিনলে। আত্মাকে মনে হচ্ছে নিজেকে চিনলে। এই আত্মনির্ভরশীল যেদিন আমাদের সত্যি সত্যি আসবে, সেই দিন আমরা স্বাধীন হব। এর আগে কিছুতে নয়। নিজেকে নিষ্ক্রিয় থেকে একজন মানুষ মহাপুরুষকে প্রাণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশে এতদিন পরাধীন থাকতো না। অর্থাৎ তুমি মনে করো নিষ্ক্রিয়, তুমি আমাদের দেশ স্বাধীন করে দিও, মহাত্মা গান্ধী এং করে দিও, তং করে দিও, অথবা তুমি পড়ালেখা করতেছো না, শুধু দোয়া করতেছো, হবে না তো। তোমাকে আগে সক্রিয় হতে হবে। এই দেখো, নিজে নিষ্ক্রিয় থেকে মহাপুরুষকে প্রাণে ভক্তি করলে যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে দেশে এতদিন পরাজিত থাকতো না। এগুলো তৎকালীন ভারতীয় উপমহাদেশের কথা বলা হচ্ছে, তখন তো ব্রিটিশের শাসনে ছিল। আত্মাকে চিনা, নিজের সত্যকে বড় মনে করা দম্ভ, আর যাই হোক কি নয়, বন্ডামি নয়। বন্ডামি নয় কি? নিজের সত্যকে বড় মনে করা, আত্মকে চিনা, নিজেকে চিনা। এই দম্ভ কি করে? শির উঁচু করে, মানে মাথা উঁচু করে বাঁচতে শিখায়, পুরুষ করে। এখন তুমি বলতে পারো স্যার আমরা কি পুরুষ না? তোমরা পুরুষ, তবে এখনো সত্যিকার অর্থে পুরুষ হতে পারো না। কেমন? তো পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার বা ফানে। পুরুষ মানে পুরুষ করে কেন? কারণ এগুলো ছাড়া যারা আছে তারা হচ্ছে কাপুরুষ, তারা বিপদকে মোকাবেলা করতে ভয় পায়। ওকে, যাদের এই তথাকথিত দম্ভ আছে তারাই অসাধ্য সাধন করতে পারে। কোন দম্ভ? ওই যে নিজেকে বড় মনে করার দম্ভ, এটাই থাকতে হবে, তারা অসাধ্য। এরপরে কবির এক শেষ হয়ে গেছে, আর কয়েকটা মিনিট ওয়েট করো তোমরা। যার ভিত্তি পচে গেছে তাকে একদম মুফরে ফেলে নতুন করে ভিত্তি না কাটতে, তার উপরে যতবার ইমারত কাটা হবে ততবারই তা পড়ে যাবে। মানে আমাদের এই যে ভারত উপমহাদেশের তৎকালীন অবস্থা খারাপ ছিল, সেটাই প্রকাশ পাচ্ছে। কারণ এখানে তুমি যত নিয়ম কানুন আনো, তাহলে এটা কিন্তু পড়ে যাবে। আমাদের আগে ভিত্তি শক্ত করতে হবে, মানে পরবর্তী প্রজন্ম থেকে হয়তো করতে পারবো। যারা দেশের শত্রু, যারা দেশে যা কিছু মিথ্যা বন্টামি মেকি সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মাননা। আমার এমন কোনো গুরু নেই যে যার কাছে সে আগুনের সত্যকে অস্বীকার করবো। এখানে আগুনের সম্মাননা কেন বলেছে? কারণ আগুনের মধ্যে যদি তুমি মিথ্যা কোনো কিছু দাও, নির্ভেজাল কোনো কিছু দাও, মানে হচ্ছে বেজাল কোনো কিছু দাও, সেটা পুড়ে যাবে, খাঁটি তাই থাকবে। সেজন্য আগুন হচ্ছে শুদ্ধতার প্রতীক। কিসের প্রতীক? শুদ্ধতার প্রতীক। প্রথম থেকে ক্লাসটা পাইলাম না, করে নিও এমন। তারপর দেখো, তারপর কি বলেছিলাম? আমি সে দাসক কথা সম্পূর্ণ মুক্ত, কারণ আমি কোনোদিন কারো বাণীকে বেদ বাক্য, এখানে বেদ বাক্য শব্দ হলো সত্য বাক্য, মেনে নেবো না। আর যদি তা সত্যতা প্রাণে পণে সাড়া না দেয়, না বুঝে বন্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা প্রশংসা পাওয়ার লোভে, কোনোদিন আমি এটা করবো না। ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়, শেষ হয়ে গেছে, আর একটু করে অপেক্ষা করো, শেষ করে আমরা শেষে কিছু বলবো। মেকি শব্দের অর্থ ভাইয়া মিথ্যা। ভুলের মধ্যে দিয়ে সত্যকে পাওয়া যায়। কেন ভুল করেছি বুঝতে পারলে প্রাণ খুলে স্বীকার করে নিব, কিন্তু না বুঝো না ভয়ও না। ভুল করেছি বা বুঝে করেছি, যেদের খাতির করেছি বা গু বজায় রাখার জন্য, তা ভুলটাকে তো রাখবো না। ভুল করলে তুমি বলবা হ্যাঁ আমি ভুল করেছি, এটা ধরে রাখবা না, যেমন। আর তাহলে আমাদের আগুন সেদিন নিভে যাবে। একমাত্র মিথ্যার জলে এই শিখাকে নিভাইতে পারে, আর কেউ নিভাইতে পারবে না। মানুষ ধর্ম সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায়, অন্তরায় মানে হচ্ছে বাঁধা। কোথায় বাঁধা? অন্তরায় যে ফাঁকি, সেটা দেখিয়ে দেওয়া আমার এই গণতন্ত্রের অন্যতম। তাহলে আমার পথ প্রবন্ধের অন্যতম উদ্দেশ্য কি? মানুষ ধর্ম, অর্থাৎ মানুষ হিন্দু এবং মুসলমানের মধ্যে যে ফাঁক, যে অন্তরা, যে বাধা, সেটাই হচ্ছে দূর করা আমাদের এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষের যেখানে প্রাণে মিলে, অর্থাৎ সত্য মিলে, সেখানে ধর্ম বৈশ্য কোনো হিংসার দুশ্মনী ভাব না নেয়। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, নিজের ধর্মের সত্যকে চিনেছে, অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর শুধু তা লক্ষ্য করে এখন ঝান্ডা ধরে বের হলাম। আচ্ছা যাক, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব সারসংক্ষেপটা সহ, এখন দিয়ে দিচ্ছি গ্রুপের মধ্যে। বেদ বাক্য মানে ভাইয়া সত্য বাক্য, রেশমি। আর কানে কোনো প্রশ্ন আসে এমসিকিউ পড়তে হবে। আচ্ছা এমসিকিউগুলো পড়ে ফেলি। আচ্ছা দেখি, আচ্ছা এটা একটু পড়ে ফেলি। আমার পথ প্রবন্ধে কাজী ইসলাম, আমি না এইটা তোমরা পড়ে ফেলিও, তারপর আমি দিয়ে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। যারা পাবে না তারা একটু স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর একটু বড় করে দিচ্ছি, দাঁড়াও। আর এমসিকিউগুলো পড়ায় আমরা ক্লাস শেষ করে দিব। এরপর আবার 7টা থেকে ক্লাস আছে তোমাদের। ওকে স্যার। দেখো, মহাত্মা গান্ধী আমাদেরকে কি শিখিয়েছিলেন? স্বাবলম্বন অর্জন করতে শিখিয়েছিলেন।
মানুষের অমর্যাদা হয় কিসে? অন্তরের ভয়ে, মিথ্যা বিনয়ে, অহংকারে, বাইরের ভয়ে। বলতো, বলো কোনটা? যার অন্তরের ভয় থাকে, অন্তরে মিথ্যা থাকে আর কি, কে হবে? অন্তরের ভয়ে তো হবে, বাইরের ভয়ে হবে না, কারণ বাইরের ভয়ে তাকে কিছু করতে পারবে না। কেমন? বিনয় দেখানো দরকার নাই, অহংকারের আত্মহংকার না, আত্মহংকার এখানে মর্যাদা। আপন কবর আপনার হয় না, একবার আপনারা চিনলে। আচ্ছা, এগুলো তোমাদের সবগুলো এখন দেওয়া হবে, তোমরা একটু করে প্র্যাকটিস করে নিবা, নিচে উত্তর সহ দেওয়া আছে, তোমরা পড়ে নিবা, সৃজনশীলে দেওয়া আছে। ঠিক আছে, এখন আজান দিচ্ছে, আজকে এতটুকু পর্যন্ত থাক। তোমরা কারোর মিথ্যা কোথায় 2। আচ্ছা, এমসিকিউগুলো তোমরা পারবা তো, নাকি আমাকে ফরজ করে দিতে হবে? পারবা তোমরা? সকল বিধি কি কুনি শব্দের অর্থ কি বলো তো? অভিবাদন জানানো বলেছিলাম। সকল ভয় কিভাবে দূর করা যায় বলো তো? আত্মনির্ভরশীল হয়ে, ক্ষমতা দখলে, সত্য অর্জন করে। আত্মনির্ভরশীল হয়ে, যে সত্য কঠিন রে সত্য যে কঠিন রে ভালোবাসিলাম, সে কখনো করে না বাঞ্ছনা। উদ্দীপকের সঙ্গে আমার পথ, বাপ যে বলেছে সত্য বিভ্রান্ত করে না। 1 নম্বর বাদ। সত্য আলোর দিশারে, হ্যাঁ সত্যের পতন। তার মানে এখানে আনসার হবে শুধু 2 আনসার হবে এখানে। কারণ এখানে বলছে দেখো, সত্য যে কঠিন রে ভালোবাসিলাম, সে কখনো করে না বাঞ্ছনা। তাহলে সত্য কিন্তু মানুষকে বিভ্রান্ত করে না, মিথ্যাই বিভ্রান্ত করে। আবার সত্য যে পথ যে অন্ধকার না, সত্যের পথ আলোকিত, সত্য আলোর দিশার। তার মানে শুধু 2 নম্বরের আনসার হবে। মিল রয়েছে বলেছে ভালো করে খেলকে, আবার এখানে অমিল যদি বলে তখন সেক্ষেত্রে এই 2টা হবে। কেমন? রাখবা। ওকে, ডান। 7টা থেকে তোমাদের ক্লাস হবে, সবাই আমি আশা রাখবো তোমরা সবাই একটু জয়েন হয়ে যাবে। আমি তোমাদেরকে এই পিডিএফটা এখন দিয়ে দিব। 7টা থেকে তোমাদের রেইনকোট গল্প এবং বিদ্রোহী বিদ্রোহী খুবই গুরুত্বপূর্ণ 2টা অধ্যায়, এটা একটু ক্লাস করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সবাই জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।